স্বামীর সঙ্গে ঝগড়া করে না খেয়েই ঘুমিয়েছিলাম। সকালবেলা আবারও ঝগড়া হয়। এক পর্যায়ে সে আমাকে একটা থাপ্পড় মেরে বসে। আমি চুপচাপ অফিসে চলে যাই। 4 বছরের সংসার, জীবনে এরকম কষ্ট আমার কখনো হয়নি। মা বাবার পছন্দের ছেলেকে বিয়ে করেছি। স্বামী হিসেবে তিনি যথেষ্ট ভালোই ছিলেন, কিন্তু সময় কখনো একরকম থাকে না। অফিসে এসে আমি কোনোভাবেই কাজে মনোযোগ দিতে পারছিলাম না। আমার হাজবেন্ডের মুখে রাতে এমন বিশ্রী কথাবার্তা শুনে আমি বাকরুদ্ধ। তাছাড়া সে আমার গায়ে হাত তুলবে, এটা তো আমার কল্পনাতেও ছিল না। দুপুর পর্যন্ত শুধু ভাবনাতেই কেটে গেল। অফিসের ক্যান্টিনে খেয়ে নিলাম। বেশ কিছু অভিজ্ঞতা এই প্রথমবার হচ্ছে। স্বামীর হাতে মার খাওয়া, রাগ করে খাওয়া বন্ধ করা, সকালে উঠে রান্না না করা, অফিসে খাবার না নিয়ে আসা। দুপুর 2:40 রিসেপশন ডেস্ক থেকে টেলিফোন কল দিয়ে বলল, আপা আপনার সঙ্গে এক ভদ্রলোক দেখা করতে এসেছে। রিসেপশনের পলাশী ভদ্রলোক আমার হাজব্যান্ড ছাড়া আর কেউই নয়। আমার হাজব্যান্ড অফিসে কোনোদিন আসেনি এর আগে। তার এই প্রথম অফিসে আসাটাও আমার খুব অবাক লাগছে। প্রথমবারের মতো ঘটনা ঘটার রেকর্ড হয়ে যাচ্ছে। আমার হাজব্যান্ড আমার রুমের মধ্যে এলো। তাকে দেখে অবাক না হয়ে পারলাম না। ঘেমে জবজবে শরীর, চেহারার মধ্যে মারাত্মক চিন্তার ছাপ একদম স্পষ্ট। ঝগড়ার কারণে অনুতপ্ত হয়ে এরকম কথা নয়, তার মানে অন্য কোনো ঘটনা আছে। কিন্তু সেটা কি? কি এমন হতে পারে যার কারণে এতটা চিন্তাগ্রস্ত মনে হচ্ছে? বললাম, কি হয়েছে? এভাবে খামছো কেন? আর তুমি এই সময় অফিসে না গিয়ে এখানে কি করো? একটা সর্বনাশ হয়ে গেছে। আমার হাজবেন্ড আমাকে বলল, কি হয়েছে? রাতের আর সকালের মধ্যে যে আমাদের ঝগড়া হয়েছে সেগুলা? তখন আমার হাজবেন্ড আমার দিকে তাকিয়ে বলল, না। আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই। আমি কিছু করিনি। ভালো করে বলো, কি হয়েছে? তুমি কি রাতের ঘটনা নিয়ে এখানে কথা বলতে এসেছো? যদি তাই হয় তাহলে এসব নিয়ে আমরা বাসায় গিয়ে কথা বলতে পারবো। না, রাতের কোনো বিষয় না। তাহলে কি হয়েছে ভালো করে বলো। আমি লাঞ্চ করতে বাসায় গিয়েছিলাম। আমাদের বাসা থেকে মাত্র 10 মিনিটের মধ্যে হেঁটে হেঁটে আমার হাজবেন্ডের অফিসে যাওয়া যায়। প্রতিদিন আমি বাসা থেকে খাবার নিয়ে আসি, আর আমার হাজবেন্ড লাঞ্চ টাইমে গিয়ে খাবার খায়। বললাম, আমি তো সকালে রান্না করিনি, তাহলে বাসায় কেন গেল? জানতে পারি? তোমার মোবাইল আজকে বাসায় রেখে আসছো কি, তাই না? হ্যাঁ, কিন্তু কি হয়েছে সেটা বলো না কেন? 12টার দিকে আফরিন আমাকে কল দিয়েছিল। আমি চমকে গেলাম। আফরিন মাত্র 2 দিন আগে আমাদের বাসায় এসেছিল। আফরিন আমার ছোট বোন, আমার চেয়ে 3 বছরের ছোট। আর ওর এখনো বিয়ে হয়নি। কিন্তু মাঝে মাঝেই ও হুট করে আমাদের বাসায় চলে আসে। আমাকে বলল যে, দুলাভাই আপাতত কল রিসিভ করে না, আমি আপনার বাসার সামনে দাঁড়িয়ে আছি। তখন বলল যে, তুমি আমার অফিসের সামনে আসো, আমি তোমাকে চাবি দিচ্ছি। তারপর আফরিন চাবিটা নিয়ে বাসায় চলে গেলাম। তা আমি বললাম, দুপুরে খেতে আসবো না, আর তোমার আপু রান্না করে যায় নাই, তুমি বাসায় গিয়ে বসে থাকো। তখন ও বললো যে, না, আমি গিয়ে রান্না করি, আপনি দুপুরে খেতে আইসেন। তা আমি বললাম, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তুমি রান্না করে খেয়ে নিও, বরং আমি চলে আসবো। ও বললো, ঠিক আছে। একটু থেমে আমার হাজবেন্ড আবার বললো, 1:30টার দিকে আমি অফিস থেকে বের হলাম, কারণ এর আগে 3বার কল করেছে। রেল লাইন পার হয়ে আমি আফরিনের নাম্বারে কল দিলাম। আফরিন কল রিসিভ করলো না। রেল লাইনের পাশেই বাজার থেকে 2 কেজি দই কিনে নিয়ে বাসায় গেলাম। পরশুদিন তুমি বলেছিলে দই কিনতে। তখন আমি আমার হাজবেন্ডকে বললাম, এত ন্যাকামো না করে বলো কি হয়েছে। তখন সে বলতেছে, আমি বলতে পারবো না, তুমি আমার সঙ্গে চলো এখনই, বাসায় গিয়ে দেখবে। আমি বারবার বলতেছি, ন্যাকামি করো না তো, বলো তো কি হয়েছে। আমাদের বাসার বিছানার উপর আফরিনের লাশ পড়ে আছে। ওর ওড়না দিয়েই ওকে ফাঁস দেওয়া হয়েছে। চোখগুলো এখনো খোলা। আমার হাজবেন্ড কাঁপছে, আমার শরীরও তখন কাঁপা শুরু করছে। আমি অস্পষ্ট গলায় বললাম, আফরিনের কি হয়েছে বললা? তখন আমার হাজবেন্ড আমার হাতটা টেবিলের উপর ধরেই বলল, বিশ্বাস করো, আমি কিছুই জানি না। আমি ওকে কিছুই করিনি। আমি শুধু ওকে বাসার চাবিটাই দিয়েছিলাম, কিন্তু বাসায় গিয়ে দেখি ও খুন হয়েছে।